আজকের পৃথিবী নানান রকমের সংকটে জড়িত। যুদ্ধ বিগ্রহ, প্রযুক্তির ব্যাপক প্রসার, অপব্যবহার আমাদের সামনে নানা রকমের চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। কিন্তু সেই চ্যালেঞ্জটা আমরা এখনো অনেকে উপলব্ধি করতে পারছি না, সেটা হলো প্রকৃতির বিধ্বংসী রূপ। এটা প্রকৃতির দোষ না, এটা আমাদের দোষ। আমরা মানুষ যারা এখানে বসবাস করি, প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলার কথা, সেটা তাল মিলিয়ে না চলে উল্টো দিকে চলে। আমাদের দেশেই নদী নালা, খাল বিল, কৃষি জমি, গ্রাম ও নগরের আনাচে কানাচে পলিথিন আর প্লাস্টিকের ছড়াছড়ি আমরা সবাই জানি। কোনো কোনো নদীর নিচে তলদেশে 7-8 ফুট প্লাস্টিকের আস্তরণ পড়ে গেছে ইতিমধ্যেই। এটা শুধু উদ্বেগজনক নয়, এটা ভয়ঙ্কর। এর চেয়েও ভয়াবহ বিষয় হচ্ছে মাইক্রোপ্লাস্টিক, যেটা খালি চোখে দেখা যায় না। একটু আগে রিজওয়ান আমাদেরকে বোঝালো, মায়ের দুধের মধ্যেও মাইক্রোপ্লাস্টিক। আর তার যাবার জায়গা আর কি বাকি রইল? শিশু জন্ম থেকে মাইক্রোপ্লাস্টিক নিয়ে জন্ম দিচ্ছে। কয়েকদিন আগে দেশের ইলিশ মাছের ভেতর মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব পাওয়া গেছে। সেটা তো একটা মাছ, আর বহু মাছ আছে। কাজেই আমাদের আর দেরি করার সময় নেই। আমাদের এখনই জেগে উঠতে হবে যে এই সমস্যার সমাধান না হলে আমাদের অস্তিত্ব নাই। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেই পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে। প্লাস্টিকের বহু রূপ, তার মধ্যে একটা রূপ হলো পানির বোতল। আমাদের মন্ত্রণালয় এটাকে একটা সিম্বল হিসেবে, তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার সিম্বল হিসেবে এই আন্দোলনটা শুরু করেছে। হাসাহাসি হয়েছে, কিন্তু মানুষ অন্তত আলোচনায় আনতে বাধ্য হয়েছে কি হবে এটা দিয়ে। ভালো বিষয় হচ্ছে আমার কাছে, যেটা আশান্বিত করে আমাকে, যারা বয়সের যত তরুণ তারা তত সিরিয়াসলি বিষয়টাকে দেখে। আমরা যারা বয়স্ক হয়ে গেছি আমাদের কোনো গ্রাহ্যই হয়নি। তরুণরা চিন্তা করছে, আমরা আশা করি আরো বেশি চিন্তা করবে। এই পৃথিবীতে তাদের বেঁচে থাকতে হলে এই হলো তাদের 1 নম্বর শত্রু। দ্বিতীয় শত্রু কোথায় কিভাবে আসবে জানি না। এটার থেকে মুক্তি না পেলে আর বাকিগুলোর প্রশ্ন ওঠে না। প্লাস্টিক দূষণ কমিয়ে আনার অন্যতম উপায় হলো যতটা সম্ভব এটা বর্জন করা। বর্জনটা তো লাগবে জন্ম লাভ করার পরে। আমার তো ধারণা তো গোড়াতে যেতে হবে, তার উৎপাদনই বন্ধ করা। বর্জন তো একজন উৎপাদন করে ফেলেছে, তারপর বলছে সেটা বর্জন করো, এই দুজনে লেগে গেল। গোড়াতে যদি আমরা উৎপাদনটাই বন্ধ করতে পারি তাহলে আর বর্জনের প্রশ্ন আমাদের আর থাকে না, আমাদের সমস্যার মধ্যে আমরা পড়ি না। বায়ু দূষণ রোধে আমাদের ন্যাশনাল এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান এই সরকার অনুমোদন দিয়েছে। আমরা বায়ু দূষণ রোধে জিরো সয়েল কর্মসূচি হাতে নিয়েছি। স্থানীয় সরকার ঢাকা উত্তর এবং দক্ষিণের সাথে মিলে আমরা ঢাকার সমস্ত উন্মুক্ত মাটিকে সবুজ, অন্তত ঘাস দিয়ে হলেও ঢেকে দেওয়ার চেষ্টা করব। আগামীকাল আসলে আমাদের এখানে চীন দেশ থেকে 3 জন বিশেষজ্ঞ আসবেন। তারা চীনের বেইজিং কিভাবে 5 বছরে বায়ু দূষণ 35% কমিয়েছেন সেই অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন, এবং আমাদের কিক অফ পয়েন্ট ন্যাশনাল এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান অনুযায়ী কি হতে পারে এটাও নিয়ে আমরা আলোচনা করব। বিশ্বব্যাংকের সহায়তায় আমরা বায়ু দূষণের নতুন কার্যক্রমের অনুমতি পেয়েছি, যেখানে আমরা ফজল ভাইয়ের মন্ত্রণালয় ইলেকট্রিক ভেহিকেল আনবে। আমরা নো ব্রিকফিল্ড জোন আসলে ঢাকার আশেপাশে করা যায় কিনা সেটা একটু চিন্তা করব। শব্দ দূষণে একটা প্রকল্প ছিল, ওইটাকে আমরা পরিবর্তন করে
চালকদের প্রশিক্ষণ দেওয়া যায় কিনা এটা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলবো এবং একই সাথে আমরা ক্যাম্পেইনও চালু করব। আমরা একটা কথা আপনাদেরকে বলতে চাই যে আমরা যে পলিথিনগুলো মানে পলিথিন ব্যাগ মুক্ত একটা সমাজের স্বপ্ন দেখি, তার প্রথম ধাপ হিসেবে দেশের সকল সুপারমার্কেট এখন পলিথিন মুক্ত করা হয়েছে। আমরা এখনও কাঁচা বাজার বা অন্যান্য জায়গায় চ্যালেঞ্জের মধ্যে আছি, সেখানে আমাদেরকে বিকল্প যেমন দিতে হবে, সেখানে আমাদের বস্ত্র এবং পাট মন্ত্রণালয় এগিয়ে এসছে, তেমনিভাবে আমাদেরকে অভিযানও করতে হবে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় গাজীপুরের সকল পলিথিন ব্যাগ উৎপাদনকারী ফ্যাক্টরি যেগুলো অবৈধভাবে পরিচালিত হচ্ছিল সেগুলো বন্ধ করে দিতে সক্ষম হয়েছি। এখন আমাদেরকে 17টি একবার ব্যবহার্য প্লাস্টিকের তালিকা আমরা করেছি। আমাদের যুদ্ধটা প্লাস্টিকের বিরুদ্ধে না, একবার ব্যবহার্য প্লাস্টিকের বিরুদ্ধে। আমাদের কার্যক্রমটা হচ্ছে একবার ব্যবহার্য প্লাস্টিককে টার্গেট করে, এবং আমরা উৎপাদনকারীর সম্প্রসারিত দায়িত্ব, যেটা বিশ্বের অনেক দেশেই হচ্ছে, যেমন একটা প্লাস্টিকের বোতলে কোমল পানীয় দেয়, সেটা কালেক্ট করে নিয়ে রিসাইকেল করবে, এটারও নীতিমালা চূড়ান্ত করে ফেলেছি।